তো আজকে আমরা ক্লাসে নবম দশম শ্রেণীর যে আইসিটি রয়েছে, আইসিটির প্রথম অধ্যায়ের আজকের দ্বিতীয় ক্লাসে আমরা এই প্রথম অধ্যায়ের যে ইতিহাস অংশটুকু বাকি রয়েছে, এই জায়গা থেকে আসলে কি ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আসে এই জিনিসগুলো আমরা পড়বো। হ্যাঁ, এবং এই ক্লাসগুলো আমাদের করার সময় অবশ্যই আমরা নোট নিয়ে বসবো এবং আমরা নোট করব। যেমন এখানে দেওয়া আছে যে মাইক্রো প্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ ওসনিয়াক ও রোনাল্ড ওয়েন 1976 সালের 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তাহলে মাইক্রো প্রসেসরের আবিষ্কারের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই মাইক্রো প্রসেসর ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। তাহলে কি আবিষ্কারের পর পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? তাহলে উত্তর হচ্ছে মাইক্রো প্রসেসরের আবির্ভাবের পর পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। তাহলে মাইক্রো প্রসেসরের আবিষ্কারের পর কোথায় পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? তাহলে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় যুক্তরাষ্ট্রে। এবং এই যে স্টিভ জবস ও তার দুই বন্ধু, স্টিভ জবসের দুই বন্ধুর নাম কি? নামগুলো আমাদের মনে রাখতে হবে। একজনের নাম হচ্ছে স্টিভ ওসনিয়াক এবং হচ্ছে রোনাল্ড ওয়েন। এরা 1976 সালের 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করে। তাহলে অ্যাপেল কম্পিউটার নামের এই প্রতিষ্ঠানটি কারা মিলে চালু করে? 3 জন মিলে চালু করে। তার মধ্যে একজন হচ্ছে স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ ওসনিয়াক ও হচ্ছে রোনাল্ড ওয়েন। এবং 1976 সালের 1 এপ্রিল তারা এই অ্যাপেল কম্পিউটার নামে এই প্রতিষ্ঠানটি চালু করে। এবং প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান একটি। অ্যাপেলের হাত ধরেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এবং পরবর্তীতে আইবিএমের কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতের সুপার কম্পিউটিংয়ের পথকে সুগম করছে। পাশাপাশি ন্যানো টেকনোলজির অগ্রযাত্রা কম্পিউটারের আকারকে ছোট করে মানুষের জীবনযাপনে এনেছে যুগান্তকারী পরিবর্তন। কোয়ান্টাম কম্পিউটিং হলো একটি নতুন পদ্ধতি যা পদার্থবিদ্যার কোয়ান্টাম মেকানিক্সের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সাধারণত কম্পিউটার থেকে এই কোয়ান্টাম কম্পিউটার সম্পূর্ণ আলাদা। সাধারণ কম্পিউটার মূলত বিট ব্যবহার করে 0 বা 1 ধারণ করে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে সাধারণ কম্পিউটারের ভাষা বা বিট হচ্ছে 0 এবং 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার বিট বা কিউবিট ব্যবহার করে যা একই সাথে 0 এবং 1 উভয় মান ধারণ করতে পারে। তার মানে আমাদের কোয়ান্টাম কম্পিউটার 0 এবং 1 এই দুইটা মান একই সাথে সে ধারণ করতে পারে। এটাই হচ্ছে, এই জন্য এই দুটাকে কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে কিউবিট। এবং কোয়ান্টাম কম্পিউটার জটিল গাণিতিক কাজ, যে সমস্ত জটিল গাণিতিক কাজ আছে, এই জটিল গাণিতিক কাজগুলো অত্যন্ত দ্রুত করতে পারে। এটি শুধু কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতি নয়, বরং চিকিৎসা বিজ্ঞান, কৃষি, নিরাপদ যোগাযোগ, গবেষণা সহ জীবনের সকল ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হয়। আবার বলা হচ্ছে অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হ্যারি গেটস, যাকে আমরা বিল গেটস বলি, এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। তাহলে 1881 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য কাকে দায়িত্ব দেয়? বিল গেটসকে দায়িত্ব দেয়। বিল গেটস এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেওয়া হয়। এবং সে সময় বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তাহলে স্যার টিমোথি জন বার্নার্স-লি একজন কি ছিলেন? ইনি ছিলেন একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী, যিনি 1989 সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে এসটিটিপির পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এমসিকিউতে এটা খুবই আসে যে এসটিটিপি এর পুনরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। তাহলে এই স্যার টিমোথি জন বার্নার্স-লিকে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে তিনি পরিচিত, স্যার টিমোথি জন বার্নার্স-লি। খুবই একটি বিখ্যাত নাম।
নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে যে ব্যক্তিটা আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে, মার্ক জাকারবার্গ, সবার পরিচিত এবং কমন নাম একটি। বলা হয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। তাহলে প্রশ্ন যদি আসে যে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি, তাহলে উত্তর হচ্ছে ফেসবুক। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন মার্ক জাকারবার্গ। তার জন্ম হচ্ছে 1984 সালের 14 মে। তিনি তার চার বন্ধুর হাত ধরে সূচনা করেন ফেসবুকের। তাহলে প্রশ্ন আসতে পারে যে মার্ক জাকারবার্গ তার কয় বন্ধুর সাথে মিলে ফেসবুক শুরু করেন? 4 জন বন্ধু ছিল তার সঙ্গে। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ ছিল এবং বর্তমানে অনেকেই ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিন দিন দিন বাড়ছে। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে থাকে বর্তমানে। তা ইতিহাস অংশ থেকে, এই অংশগুলো থেকে আমাদের খুবই প্রশ্ন আসে। তারপরে আমাদের লার্নিং ও বাংলাদেশ, এই জিনিসটা একটু আমরা পড়ব। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং লার্নিং এর মতো নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। এবং মনে রাখতে হবে, লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির একটি পরিপূরক। উদাহরণ হিসেবে বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানোর সময় অনেক কিছুই হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলে মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে আরও সুন্দরভাবে বিষয়টির দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। সেটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে। এবং আমরা সবাই জানি বাংলাদেশ একটি বৃহৎ জনগোষ্ঠীর দেশ, সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বিপুল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে এবং লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। ল্যাবরেটরি অপ্রতুল, হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুবই কম। এই সমস্যাগুলো সমাধানের জন্য লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। দক্ষ শিক্ষকদের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদান সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন। এবং বলা হয় সারা পৃথিবীতে লার্নিংয়ের জন্য নানা উপকরণ তৈরি হচ্ছে। পৃথিবীতে বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময় একজন সেই কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে। আমাদের বাংলাদেশ হইতে পিছিয়ে নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা এই ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সবসময় মনে রাখতে হবে, এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে নানাভাবে তথ্য বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সময় অনুপস্থিত থাকে। পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। সেই কারণে লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। আমাদের বাংলাদেশে লার্নিংয়ের অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় সমস্যা আসলেই লার্নিং ব্যবহার করা সম্ভব। তবে প্রচলিত লার্নিংয়ের জন্য ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী, যেটাকে আমরা বলি লার্নিং ম্যাটেরিয়ালস, এগুলো সহজলভ্য করার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার গুরুত্বের সাথে এ ধরনের শিক্ষণ সামগ্রী তৈরি করছে এবং এতে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন সক্ষম হবে। তো এরকমভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন, আমাদের যে প্রথম অধ্যায়টা আছে এটা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের একবারে ইজি এবং সহজ অধ্যায়, যেখানে প্রত্যেকটা লাইনের ভিতরে অসংখ্য এমসিকিউ লুকিয়ে আছে। এই জন্য প্রত্যেকটা লাইন আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন থেকে আমাদেরকে প্রশ্ন খুঁজে বের করতে হবে
এবং এই ক্লাসগুলো যখন আমরা করব অবশ্যই আমরা খাতা নিয়ে বসবো ক্লাসগুলো করার জন্য, তাহলে আমরা নোট করতে পারবো, তাহলেই আমরা এমসিকিউতে ভালো করতে পারবো। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই।